প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিস ও ত্বকের সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আগে পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার তাওহিদা রহমান ইরিন 1978 সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিওরসেল মেডিকেল এর ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডায়াবেটিস, আমরা কিন্তু জানি যে ডায়াবেটিসটা কি, কম বেশি সবাই জানি। এর সাথে ত্বকের সমস্যার আসলে সম্পৃক্ততা কোথায় সেটি একটু জানতে চাই প্রথমে। আসলে আমরা খাবারের মাধ্যমে যে সুগারটি নিই এটি ব্লাড স্ট্রিমে চলে যায়। আমাদের শরীরে ইনসুলিন নামে এক ধরনের হরমোন থাকে যেটি এই সুগারকে সেলে ট্রান্সফার করে। তখন এই সেল এটিকে হয় এনার্জি প্রোডাকশন করে অথবা স্টোর করে। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের কোনো কারণে ইনসুলিন প্রোডাকশন কম হয় অথবা রেজিস্ট্যান্স হয়ে যায়। তখন এই সেল এই সুগারকে কাজে লাগাতে পারে না, তখন অ্যাবনর্মালি স্টোর হতে থাকে আর একটা একটা করে অর্গান সে ড্যামেজ করতে থাকে। সেটা কিন্তু আমরা অনেকেই জানি যে ডায়াবেটিস হওয়া মানেই বেশ কিছু অর্গান তার মধ্যে পড়ে, ড্যামেজড হয়ে যায় তারা। সেক্ষেত্রে তার মধ্যে স্কিনটাও পড়ছে, তাই তো? স্কিন আসলে দুভাবে ইনভলভড হয়। প্রথমত আমাদের ত্বকে যে ব্লাড ভেসেলগুলো থাকে এগুলো ড্যামেজ হয়, সেভাবে স্কিন এফেক্টেড হয়। এরপরেও আমাদের যে অর্গানগুলো আছে এগুলো যখন ড্যামেজ হয়, এগুলো যখন ডিজিজড হয়, তখন সিস্টেমিক ম্যানিফেস্টেশনটা কিন্তু ত্বকেই আসে। ত্বকেই সবার আগে আসে। আচ্ছা, তাহলে কি কি ধরনের সমস্যা ত্বকে আসতে পারে? লক্ষণগুলো বা উপসর্গগুলো কিভাবে প্রকাশ পাবে সেক্ষেত্রে? ডায়াবেটিস হলে প্রথমে যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে ড্রাই স্কিন ড্রাইনেস। আচ্ছা, ড্রাইনেস হলে 3 রকম সমস্যা দেখা দিতে পারে। প্রথমে একটি ড্রাই হচ্ছে, পিলিং হচ্ছে। এরপরে প্রচণ্ড ইচি, মানে পেশেন্ট কমপ্লেইন করতে থাকে আমার চুলকাচ্ছে। আর অনেক সময় এই ইচিং থেকে ক্র্যাক হয়ে ইনফেকশন হয়। তো ইনফেকশন নিয়ে আমি পরে বলি, শুরুতে আমি একটু ড্রাইনেস নিয়ে বলতে চাচ্ছি। একটু জানতে চাইবো সেটি কি খুব অনিয়মিত বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে কি এটি বেশি হয় কিনা? অনেক সময় যে পেশেন্ট নিজেই বুঝতে পারে না যে তার ডায়াবেটিস আছে। প্রলং টাইম যদি ডায়াবেটিস থাকে, সুগার বেড়ে গেলে তো ব্লাড ভেসেল এফেক্টেড হয়। পেশেন্ট আসে ড্রাই স্কিন নিয়ে, তখন আমরা ব্লাড টেস্ট করে জানতে পারি যে সে তার ডায়াবেটিস আছে। আচ্ছা, তারপরে কি কি ধরনের সমস্যা আর এতে হতে পারে আপনি যেটি বলছিলেন? ড্রাইনেসটা বেশি হয় কারণ ডায়াবেটিক পিপলরা কিন্তু বেশি ইউরিনেশনটা বেশি হয়। আর ব্লাড ভেসেল যদি ড্যামেজ হয়ে থাকে আমাদের কোলাজেনে এফেক্ট করে। কোলাজেন যে সিনথেসিস, তার মানে যেহেতু এটি নামই হচ্ছে বহুমূত্র রোগ, তার মানে ইউরিনেশনটা বেশি হবে, এই কারণে তার একটা ডিহাইড্রেশন হবে। এরপরে কোলাজেন যেহেতু কম প্রোডাকশন হচ্ছে, কোলাজেন কম প্রোডাকশন মানে টেক্সচার চেঞ্জ, আর টেক্সচার চেঞ্জ হলে হিলিং প্রসেসটাও কমে যায়। এই কারণে ড্রাইনেসটা বেশি দেখা দেয়। আচ্ছা, যেমন আর কি কি ধরনের সমস্যা তারপরে হতে পারে এছাড়া? আসলে ড্রাইনেসটাকে যদি আমি প্রিভেন্ট করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আমি যে ইনফেকশন, ক্র্যাক এগুলো কিন্তু আর হচ্ছে না। তো ড্রাইনেস প্রিভেনশনের জন্য প্রথমেই আমাকে যেটি করতে হবে, আমি মানে বাথ থেকে বলছি, অবশ্যই একটা মাইল্ড সোপ দিয়ে খুব অল্প সময়ের জন্য গোসল করতে হবে। মানে আমাকে অনেক লম্বা সময় ধরে গোসল করা যাবে না, এবং সোপটা অনেক মাইল্ড হতে হবে যাতে হার্শ না হয়, স্কিনের জন্য কোনো রিয়াকশন না করে। আর গোসলের পরপরই আমাকে একটা ভালো ময়েশ্চারাইজ করতে হবে স্কিনকে। আচ্ছা, আর যাদের স্কিনটা ড্রাই তাদের কিন্তু ড্রাইনেসটা সিভিয়ার হয়। এখানে আমরা যে প্রোডাক্টগুলো চুজ করব, মানে যাদের আগে থেকেই ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে এই ডায়াবেটিসের কারণে যে ড্রাইনেসটা সেটি অনেক বেশি থাকে, সিভিয়ার হয়ে যায়। আচ্ছা, তখন আমি যে ময়েশ্চারাইজারটা চুজ করব সেটি হতে হবে স্কিন ফ্রেন্ডলি। স্কিন ফ্রেন্ডলি হতে হবে মানে এটি হাইপালার্জিক হতে হবে, কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ থাকা যাবে না, ডাই ফ্রি এবং ফ্রেগ্রেন্স ফ্রি। আচ্ছা, তো আপনাদের কাছে যখন এই জাতীয় সমস্যা নিয়ে আসে আপনারা চিকিৎসার পাশাপাশি কি কি ধরনের কাউন্সিলিংও নিশ্চয়ই দিয়ে থাকেন? কি কি ধরনের পরামর্শ তাদেরকে দিয়ে থাকেন? আসলে ডায়াবেটিসটা হয় 3টি কারণে। আমাদের তো হেরিডিটারি থাকতে পারে, এরপর আমরা ব্যাড ফুড চয়েস, লাইফস্টাইল, ল্যাক অফ এক্সারসাইজ, এই সব কিছু কারণে ডায়াবেটিসটা বেশি কন্ট্রোলে থাকে না। আর স্কিন সাইনগুলো কখনো কখনো অল্প দেখা গেলেও পরবর্তীতে কিন্তু ওয়ার্নিং সাইন হিসাবে দেখা দেয়। আচ্ছা, তো প্রথমেই লাইফস্টাইলে ফোকাস হতে হবে। আমাকে ফুড হ্যাবিটে কনসিয়াস হতে হবে, আমাকে এমন ফুড চুজ করতে হবে যেটি আমার সুগারকে বাড়াবে না।
আচ্ছা, আমরা বলি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড এবং হাইড্রোজেন আয়ন কন্টেইনিং ফুড। শুনতে একটু কঠিন লাগছে, আসলে কি ধরনের খাবারের মধ্যে পড়ছে? যদি যে কোনো ফ্রেশ ফুড এবং যেটাতে সুক্রোজ ফ্রুক্টোজ এগুলো কম থাকবে। আচ্ছা, আমরা সাদা চালের পরিবর্তে আমরা ব্রাউন রাইস বা লাল বিন্নি চাল যেটি আমরা শুনি বা কাউনের চাল এই ধরনের বিনস বা চালগুলো নিতে পারি, মানে সাদা ভাতের পরিবর্তে। আর আমরা খাবারের মধ্যে তো টেস্টি করার জন্য আমরা সল্ট ব্যবহার করে থাকি। আচ্ছা, আমরা সেক্ষেত্রে সি সল্ট আর রক সল্ট ব্যবহার করব। আচ্ছা, সল্টটা আসলে কি ধরনের? আমি যেটি জানতে চাচ্ছি, জানি আমি যে এটি খুব টক্সিক হিসেবে কাজ করে হেলথের জন্য, তাহলে কোন ধরনের সল্ট ভালো হয়? সি সল্ট বা রক সল্ট ভালো হবে। আমরা নর্মাল যে দৈনন্দিন জীবনে যে সল্টটি ব্যবহার করি এর পরিবর্তে আমরা এই সল্টগুলোতে খাবারের খাদ্য তালিকায় প্রাধান্য দেব। আচ্ছা, আর কি কি ধরনের সমস্যা হতে পারে ডায়াবেটিসের রোগী? আপনি যেটি বলছিলেন যে যখন অর্গান ড্যামেজ হয় তখন একটা ম্যানিফেস্টেশন আসে, তখন কি কি ধরনের লক্ষণগুলো আসছে স্কিনে? আর অর্গানের ম্যানিফেস্টেশনে অ্যাকান্থাসিস নিগ্রিকান্স নামে একটা কসমেটিক পারপাস যেটা হ্যাম্পার করে আমাদের সৌন্দর্যে, এরকম ব্রাউন ভেলভেটি প্যাচের কিছু র্যাশ দেখা যায় যেটি ঘাড়ে কাঁধে এসব জায়গায় হয়। তো ডায়াবেটিসকে যখন আমরা কন্ট্রোল করব এর সাথে একটু ওয়েট গেইনের রিলেশন থাকে। ওয়েটকে আমরা যখন কন্ট্রোল করব এটি আস্তে আস্তে হালকা হতে থাকে। আর এর সাথে আমরা কিছু অ্যাস্থেটিক প্রসিডিউর অ্যাপ্লাই করি, লেজার বা পিলিং। আচ্ছা, আর চিকিৎসার জন্য কোন কোন বিষয়গুলো আপনি রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকেন যে আসলে কোন চিকিৎসাটা কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে? পেশেন্ট সিলেকশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো দেখেন? আসলে ডায়াবেটিসের চিকিৎসাটা কিন্তু এককভাবে না, মাল্টি ডিসিপ্লিন ভাবে আমাদেরকে এগোতে হবে। আমাদের একজন এক্সপার্ট নিউট্রিশন কনসালট্যান্ট দেখিয়ে আমার ডায়েট চার্টটাকে মেনটেন করতে হবে, রেগুলার বেসিসে এক্সারসাইজ করতে হবে। এখানে মেডিটেশন বা যোগা বা জগিং যে ধরনের এক্সারসাইজ আমার জন্য কমফোর্টেবল আমি সেভাবে এগোবো। আমি একটু জানতে চাইবো, আপনি কিন্তু এর মধ্যে বলেছিলেন যে ডায়াবেটিস মানেই হচ্ছে সেটি ইনফেকশন, তো এই ইনফেকশনটা আসলে স্কিনে কিভাবে প্রভাব পড়ে আমি একটু জানতে চাইবো সেটা। যখন স্কিন ড্রাই হয়ে যায় তখন ক্র্যাক হয়ে যায়, তো একটা এন্ট্রি কিন্তু হয়ে যাচ্ছে আমার জার্মের জন্য। এরপরে সুগার লেভেল যদি হাই থাকে, ইনফেকশন মানে আমাদের যে জার্মটা আমার শরীরে প্রবেশ করছে তার জন্য ভীষণ ফেভারেবল একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়। তখন যে কোনো ইনফেকশন হালকাভাবে থাকে না, সেটা বাড়তে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্ট এবং ইনফেকশন কন্ট্রোল হতে চাচ্ছে না। এখানে ব্যাকটেরিয়াল, ভাইরাল বা ফাঙ্গাল যে কোনো ইনফেকশনই হতে পারে। তাদের জন্য কি কোনো স্পেশাল ট্রিটমেন্ট রয়েছে যারা ডায়াবেটিস আক্রান্ত এবং এই ইনফেকশাস ডিজিজটা তাদের মধ্যে, তাদের ক্ষেত্রে কি আছে? এখন ট্রিটমেন্টটা হবে আপনার যে জীবাণু দিয়ে হয়েছে সেভাবে। যদি ব্যাকটেরিয়াল হয় আমরা পাস কালচার দিয়ে থাকি, সেই কালচারের অনুযায়ী আসে যে কি ধরনের, সেইভাবে আমরা অ্যান্টিবায়োটিক টপিক্যালি এবং ওরালি খেতে বলি। প্রিভেন্টিভ মেজারমেন্ট আমার ব্লাড গ্লুকোজকে কন্ট্রোলে রাখতে হবে। আচ্ছা, আরেকটু জানতে চাইবো, যেহেতু স্কিনের সাথে চুলের যে ত্বক সেটিরও কিন্তু একটা সামঞ্জস্য বা সম্পৃক্ততা রয়েছে, কারণ সেখানেও কিন্তু ত্বক রয়েছে আমাদের, ওই ত্বকটার দিকে আমাদের খেয়াল একটু কমই থাকে। একটু জানতে চাইবো যে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের চুলের ত্বকে কি কোনো সমস্যা হয় কি না? ডায়াবেটিস পেশেন্ট মানে ডায়াবেটিক পেশেন্টদের একটা প্রধান কমপ্লেইন থাকে হেয়ার ফল। হেয়ার ফলে অনেকগুলো কারণ আছে। প্রথমত ব্লাড সার্কুলেশন পুয়ার হয়ে যায়, স্ট্রেস, দুরকম স্ট্রেস থাকে, ফিজিক্যাল স্ট্রেস এবং মেন্টাল স্ট্রেস। আর ডায়াবেটিক পেশেন্টদের একটা ওয়েট লসের টেন্ডেন্সি থাকে, যে ক্রাশ ডায়েটে চলে যায়। এই কারণে নিউট্রিশন ঘাটতির জন্য হেয়ার ফলটা বেশি দেখা দেয়। আচ্ছা, তাহলে কি করণীয় সেক্ষেত্রে? হেয়ার ফল হলে আমাকে প্রথমে নিউট্রিশনে দিয়ে সেটাকে কভার করতে হবে। আমি একটা সাপ্লিমেন্ট সবসময় বলি, বায়োটিন, এবং সেকেন্ড সাপ্লিমেন্ট ডায়াবেটিস পেশেন্টদের জন্য DHA কন্টেইনিং ওমেগা 3। এটি আমরা খাবারের মাধ্যমে নেব, এছাড়া আমরা অ্যাডিশনালি আমরা সাপ্লিমেন্ট হিসেবেও নিতে পারি। এরপরেও আরেকটি সাপ্লিমেন্ট আছে ম্যাগনেসিয়াম, যেটি আমাদের নর্মাল যে ন্যাচারাল যে আমাদের ইনসুলিন সেটিকে প্রোডাকশনে হেল্প করে। মানে বডি ওয়েটটাকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে তারা এই সমস্যাটা হতে পারে, কিন্তু অবশ্যই একজন ডায়েটিশিয়ানের কাউন্সেলিং তো নিতেই হবে। অনেক অনেক ধন্যবাদ, এই বিষয়টি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডায়াবেটিস এবং ত্বকের সমস্যা, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, অনেকগুলো পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে যে ব্যায়ামটা করবো এর নাম হচ্ছে রো ইন লাঞ্জ।
লাঞ্চ পজিশনে থেকে কিভাবে রো করা যায়। ইটস নট লাইক বাচ্চাদের রাইমসের মতো যে রো 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 ইয়োর বোট। এখানে আমরা তারা বোট রো করবে না, তারা বিভিন্ন ধরনের প্রপস দিয়ে রো করবে। কেন করবে সেটা হচ্ছে যে ওদের একটা হলো যে কনসেন্ট্রেশন, যে যখন যেই প্রপসটা ইউজ করছে সেটা কিভাবে হ্যান্ডেল করতে হবে, এবং হাত দিয়ে যেহেতু ধরছে এবং ধরে রাখতে হচ্ছে, মুভমেন্টে যেতে হচ্ছে, সো ইট উইল হেল্প দেম টু টোন দেয়ার আর্মস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম whenever they will do the row things that will help them to strengthen their back, এবং যখন লাঞ্জে যাচ্ছে তখন ইট উইল হেল্প দেম টু ডিফাইন দেয়ার গ্লুটস অ্যান্ড হ্যামস্ট্রিং অ্যান্ড এভরিথিং। সো অ্যাট দ্য সেম টাইম অনেকগুলো কাজ হচ্ছে, এবং যেহেতু বাচ্চারা অনেকগুলো মুভমেন্ট একসাথে করতে খুবই পারদর্শী, যতক্ষণ পর্যন্ত আপনি জিনিসটা খুব ক্লিয়ারলি তাকে বুঝিয়ে দিবেন। তো আমরা আজকে ব্যায়ামগুলো দেখবো, ব্যায়ামটা দেখি আগে, তারপর আমরা এটা নিয়ে আর একটু আলাপ করতে পারবো। এখানে আমরা কী কী প্রপস ইউজ করছি সেটা বলি। আনিকা এখানে ইউজ করছে ডাম্বেল, লিও ইউজ করছে রাবার, লামিমা ইউজ করছে মেডিসিন বল, নিশমা ইউজ করছে টোনিং বল, এবং নুশা ইউজ করছে ফ্লেক্স ব্যান্ড। ওকে, সব রকম প্রপস দিয়েই এটা করা যায়। তো আমরা একবার করে দেখি, তারপর বুঝতে পারবো যে কিভাবে কোন প্রপসটা কিভাবে হেল্প করে। ওকে, সবার বাম পা জায়গায়, ডান পা দিয়ে ব্যাক লাঞ্জে যাবে, অ্যান্ড ব্যাক। ওকে, অ্যান্ড দেন গেট রেডি, অ্যান্ড কাউন্টের সাথে রো, অ্যান্ড 1, ওকে, রেডি রেডি ইন আ ফ্রন্ট, অ্যান্ড 2, অ্যান্ড ব্যাক, অ্যান্ড 3, and back, and 4, and back. Okay, and look front and straight. তাহলে কি হচ্ছে, এই যে ধরে রাখছো, যারা ধরে রাখছো, ধরে রাখার জন্য এক একটা প্রপস ধরে রাখার জন্য কিন্তু আর্মসটা কাজ করছে। হ্যাঁ, ধরে রাখাটাও কিন্তু খুব একটা সহজ না। এবং রো যখন করছো তখন কি হচ্ছে, ব্যাক মাসেলটায় লাগছে। হ্যাঁ, এবং স্টেপটা দিয়ে থাকার জন্য, লাঞ্জের জন্য সামনের পায়ে খুব একটা ভালো প্রেশার পড়ছে, পিছের পাটা হেল্প করতে হচ্ছে যে ব্যালেন্সের জন্য। সো আমরা আরেকবার দেখি, আর দুবার দেখবো আমরা যে কিভাবে আপনি লাঞ্জ পজিশনে গিয়ে রোটা করতে পারেন। ওকে, অ্যান্ড এগেন 1, 2, back, and 3, and back. Okay, and legs front. Yes, নাইস। কি মনে হয় তোমাদের কোন কোন প্রপসটা দিয়ে সবচেয়ে বেশি মজার মনে হচ্ছে নিজেদের ভেতরে? কি মনে হচ্ছে কোনটা ইউজ করতে সবচেয়ে মজা? আসলে যখন দেখা যায় যে বাচ্চাদের একটা ব্যাপার, যখন নিজের হাতে যেটা থাকে সেটা ছাড়া তার অন্য সব কিছুই ভালো লাগে, মনে হয় আমারটার চেয়ে ওটা ভালো। আসলে কিন্তু সবগুলো প্রপস দিয়ে এক এক ধরনের মজার অভিজ্ঞতাটা হয়। তো বা যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি বিভিন্ন রকম করে করতে পারেন। তো আমি সাজেস্ট করব যে আপনারা ফ্যামিলি মিলে সবাই একসাথে করতে পারেন, এবং অনেকগুলো প্রপস কেনারও কিন্তু খুব বেশি দরকার নেই, একটা দুটো কিনলেই ফ্রি হ্যান্ড এবং ইয়োর ইমাজিনেশন পাওয়ার এটা ইউজ করলেই কিন্তু আপনারা ওভারঅল এর থেকে ভালো একটা উপকার পাবেন। দর্শক, কমলা আমাদের সবার অত্যন্ত পছন্দের একটি ফল। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে এই কমলাতে, চলুন জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকেই। কমলা ভিটামিন সি সমৃদ্ধ, পুষ্টিকর ও জনপ্রিয় একটি ফল। আমাদের প্রতিদিনের শরীরে যে পরিমাণ ভিটামিন সি এর প্রয়োজন হয় তা আমরা সহজেই একটি কমলা থেকে পূরণ করতে পারি। 100 গ্রাম ওজনের একটি কমলাতে রয়েছে ক্যালোরির পরিমাণ 43, কার্বোহাইড্রেট 9.7 মিলিগ্রাম, ক্যালসিয়াম 33 মিলিগ্রাম, পটাশিয়াম 900 মিলিগ্রাম, ভিটামিন সি 49 মিলিগ্রাম, ভিটামিন বি 0.8 মিলিগ্রাম এবং ভিটামিন বি ফসফরাস রয়েছে 23 মিলিগ্রাম। কমলাতে বিদ্যমান ভিটামিন সি আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়া সর্দি, কাশি, জ্বর সহ বিভিন্ন সিজনাল রোগগুলোকে প্রতিহত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলাতে বিদ্যমান যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা আমাদের সূর্যের ক্ষতিকারক ভিটামিন থেকে রক্ষা করে, আমাদের শরীরে আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধ করে ত্বককে সুস্থ, সতেজ ও সবল রাখে। এর বিটা ক্যারোটিনও আমাদের সেল ড্যামেজের প্রতিরোধের হাত থেকে রক্ষা করে। কমলাতে বিদ্যমান ভিটামিন বি ফোলেট হিসেবে দেহের জন্মগত ত্রুটিগুলোকে সারাতে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। কমলাতে রয়েছে চর্বিমুক্ত 80 ক্যালোরি, যা ধাপে ধাপে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে জ্বালানি হিসেবে কাজ করে থাকে। এছাড়া কমলাতে রয়েছে ইলেকট্রনিক সমতা রক্ষার জন্য শতকরা 7 ভাগ পটাশিয়াম, যা আমাদের শরীরে কার্ডিওভাস্কুলার সিস্টেমকে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য ইলেকট্রনিক সমতা রক্ষা করে আমাদের শরীরকে রাখে সুস্থ ও সবল। কমলাতে বিদ্যমান ক্যালসিয়াম আমাদের শরীরের হাত ও দাঁতকে মজবুত করে থাকে। ম্যাগনেসিয়াম আমাদের স্নায়ুতন্ত্রকে ভালো করে রাখতে সাহায্য করে। কমলা আমাদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। এটা আয়রন শোষণে, ভিটামিন সির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কনস্টিপেশন প্রতিরোধে, যাদের হজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কমলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলাতে বিদ্যমান লিমিনয়েড আমাদের মুখের ত্বক, পাকস্থলী, ফুসফুসের ভিতরের কোষগুলোকে সুস্থ, সবল ও কোমল রাখতে সাহায্য করে। কমলা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল, কারণ এর টক আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এছাড়া যারা ওজন কমাতে চান, উচ্চ রক্তচাপের রোগী যারা আছেন এবং যাদের রক্তে ব্লাড কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, তারা অনায়াসে সারাদিনে একটি কমলা গ্রহণ করতে পারেন। কিন্তু পটাশিয়াম যাদের বেশি এবং ক্রিয়েটিনের মাত্রা বেশি থাকে, এ ধরনের রেনাল ফাংশনের রোগীরা সহজে টক জাতীয় কমলা নেবেন না। তার কারণ এটা নেফ্রাইটিসের উপর চাপ ফেলে তাদের কিডনির সমস্যায় আক্রান্ত হওয়ার সমস্যা থাকে। যারা নিয়মিত কমলা খান তাদের দাঁতের ডেন্টাল ক্যারিজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এছাড়া পায়ের গোড়ালি ফাটা ত্বক পরিষ্কার করতে ও অপারেশনের পরে ক্ষত দ্রুত সারাতেও কমলার জুড়ি নেই। তাই প্রিয় দর্শক, যেহেতু ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান এবং ভিটামিন সি আমাদের শরীরে সঞ্চিত থাকে না, প্রতিদিনের ভিটামিন সি প্রতিদিনই নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের শরীরের প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে এই ভিটামিন সি সমৃদ্ধ কমলা অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। গ্যাস্ট্রিক আলসারের রোগীদের লিকার চা পান না করে অল্প দুধ দিয়ে চা পান করাই ভালো, কারণ লিকার চায়ের মধ্যে উপস্থিত ট্যানিন পেটে গিয়ে পাকস্থলী থেকে অ্যাসিড নিঃসরণ বাড়ায়, ফলে অ্যাসিডিটির উপসর্গ বেড়ে যায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। নর্মাল মাসিকের একটা কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন এটা হবে প্রতি মাসে 28 থেকে 35 দিন একটা গ্যাপ থাকতে হবে, এবং এদের দেখা যাবে যে 5 থেকে 7 দিন থাকবে পিরিয়ড এবং ফ্লোটা থাকবে অ্যাভারেজ। যদি এর থেকে ডেভিয়েটেড হয়ে যায় তখনই সেটাকে আমরা অনিয়মিত বলবো। যেমন 28 দিনের জায়গায় 25 দিন 26 দিন হলেও নর্মাল, কিন্তু যদি এটা 21 দিন পরপরই হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হলো পলিমেনোরিয়া, মানে তার বেশি বেশি বারবার ঘন ঘন হচ্ছে। এই সমস্যা নিয়ে আমাদের কাছে গ্যাপটা কম থাকছে, রোগীরা আসে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে 35 দিনের জায়গায় 40 দিন পরপর হচ্ছে, সেটাও এটা অনিয়মিত, সেটাকে আমরা বলি আবার অলিগোমেনোরিয়া। আরেকটা হলো যে না, সে ডেট মতোই হচ্ছে, তার 28 থেকে 35-এর মধ্যেই হচ্ছে, বাট এত বেশি হচ্ছে 10 দিন 12 দিন 15 দিন অনেক ফ্লো, সেটাকে আমরা বলি ম্যানুরেজিয়া। এই 3টা ফর্মেই সাধারণত অনিয়মিত মাসিক নিয়ে আমাদের কাছে আর কি রোগীরা আসে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।